ছাত্ররা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হলো উদ্ভিদের নিষেক পদ্ধতি। এই উদ্ভিদের নিষেক পদ্ধতি পড়ানোর আগে তোমাদের আগের ক্লাসে উদ্ভিদের নিষেক পদ্ধতির আগে যে ঘটনাটি ঘটে সেটা হলো পরাগযোগ, সেই সম্পর্কে তোমাদের বোঝানো হয়েছে। পরাগযোগ হচ্ছে যে এটা যদি একটা ফুলের গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র আমি ধরি, তাহলে এখানে পরাগধানী থেকে রেণু গিয়ে গর্ভমণ্ডলে পতিত হওয়াকে বলা হচ্ছে নিষেক। এগুলো আগের ক্লাসে আলোচনা হয়েছে। আজকে হবে উদ্ভিদের নিষেক সম্পর্কে। প্রথমেই জানতে হবে যে নিষেক কাকে বলে। নিষেকের সংজ্ঞা হচ্ছে যে দুটি গ্যামেটের মিলন। দুটি গ্যামেট বলতে কি না, পুংগ্যামেট এবং আরেকটি হলো স্ত্রী গ্যামেট। দুটি গ্যামেটের মিলনকে বলা হয় নিষেক। অর্থাৎ এখানে উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পুংগ্যামেটটি কি, পুংগ্যামেটটি হলো এই যে পরাগধানী থেকে উৎপন্ন পরাগ রেণু, এটা হলো পুংগ্যামেট। এবং এই গর্ভকেশর চক্রের এটা হলো গর্ভাশয় বা একে ডিম্বাশয় বলা হচ্ছে। এর মধ্যে যে ডিম্বক থাকে সেই ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু। এই ডিম্বাণুই হচ্ছে স্ত্রী গ্যামেট। তাহলে পরাগরেণু এবং ডিম্বাণু মিলনকেই বলা হচ্ছে নিষেক। এবার আসবো নিষেকের পদ্ধতি। নিষেকের পদ্ধতিতে যাওয়ার আগে আমাদের আরেকটা জিনিস যেটা মনে করে নিতে হবে সেটা হলো উদ্ভিদের গর্ভকেশর চক্র এবং পুংকেশর চক্র সম্পর্কে একটু দেখে নিচ্ছি। আমি ধরি এটা হচ্ছে একটা উদ্ভিদের গর্ভকেশর চক্র। তাহলে এটা কি, গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভাশয়, আর এটা আমরা জানি এটা হলো পুংদণ্ড, এটা হলো পরাগধানী। পরাগধানী। এবার দেখো এই যে গর্ভাশয়, এর মধ্যে কি থাকে, ডিম্বক থাকে। আমি একটা ডিম্বক আনছি, আমি ধরে নিচ্ছি যে এখানে একটা গর্ভাশয়ের মধ্যে একটা ডিম্বক আছে। এবার দেখো এই ডিম্বকের ডিম্বক ত্বক থাকে, একটা অন্তঃত্বক আর একটা বহিঃত্বক। এটা হলো অন্তঃত্বক, এটা হলো ডিম্বক বহিঃত্বক। এবার দেখো, আচ্ছা এর গঠনগুলো দেখে, এটা হলো ডিম্বক ত্বক, ডিম্বক ত্বক, আর এইটা হলো ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্রটা কেন, দেখো এখানে এই যে ডিম্বক ত্বক এখানে নেই, উন্মুক্ত, তাই এটা রন্ধ্রে। এবার দেখো এই ডিম্বকের মধ্যে প্রথমে একটা কোষ থাকে, যে কোষকে বলা হয় স্ত্রী রেণু মাতৃকোষ। এই স্ত্রী রেণু মাতৃকোষ হলো 2M বা ডিপ্লয়েড। একটা স্ত্রী রেণু মাতৃকোষ, সেটা হলো ডিপ্লয়েড প্রকৃতির। এটা প্রথমে মিওসিস কোষ বিভাজন হয়ে টোটাল 4টি হ্যাপ্লয়েড, 4টি হ্যাপ্লয়েড স্ত্রী রেণু উৎপন্ন করে। এগুলো সব কিন্তু হ্যাপ্লয়েড। তাহলে এখানে 4টা রেণু উৎপন্ন হয়, আমি 4টা পরপর এঁকে দিলাম। এবার যে কোনো 3টি, বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে বিভিন্ন, 3টি নষ্ট হয়ে যায়, থাকে একটি মাত্র স্ত্রী রেণু, একটি মাত্র স্ত্রী রেণু আছে। এই স্ত্রী রেণুটি বৃহৎ আকৃতি ধারণ করে ভ্রূণস্থলী গঠন করে। তাহলে এই যে কোষটি আমি এঁকেছিলাম, এর পর্দাটা আরো দূরের দিকে এরকম সরে যাবে।
এবং মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে। এটা হলো স্ত্রী রেণু নিউক্লিয়াস, আর এটাই হলো ভ্রূণস্থলী। এবার দেখো এই যে নিউক্লিয়াস, এটা কিন্তু হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, পরপর 3 বার বিভাজিত হবে এবং সবগুলি সমবিভাজন। আচ্ছা, সমবিভাজন পদ্ধতিতে বা মাইটোসিস পদ্ধতিতে উৎপন্ন করে একটা নিউক্লিয়াস থেকে প্রথমে দুটো নিউক্লিয়াস, সবই কিন্তু n সংখ্যক, তারপরে 4টা নিউক্লিয়াস, তারপরে সেগুলো থেকে আবার 8টা নিউক্লিয়াস উৎপন্ন করে। পরপর 3 বার বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস গঠন করবে। তাহলে এখানে হয়ে গেছে 8টা নিউক্লিয়াস। তার মধ্যে 3টা নিউক্লিয়াস অবস্থান করে ডিম্বক রন্ধ্রের দিকে, আর মাঝখানে থাকে দুটো নিউক্লিয়াস এবং ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে থাকে আরো 3টা নিউক্লিয়াস। এবার এই যে ডিম্বক রন্ধ্রের দিকে 3টি নিউক্লিয়াস আছে, তার থেকে মাঝখানের নিউক্লিয়াসটি একটু বড় আকার ধারণ করে উৎপন্ন করে ডিম্বাণু, এটা হলো ডিম্বাণু। আর তার পাশের যে দুটো নিউক্লিয়াস উৎপন্ন করে সহকারী কোষ। তাহলে এটা হলো ডিম্বাণু, তার দুপাশে হলো সহকারী কোষ। এবার এখানে একটা কথা মনে রাখবে যে এই ডিম্বাণু এবং সহকারী কোষ এদেরকে নিয়ে গঠিত হয় গর্ভযন্ত্র। এই টার্মটা তোমরা মনে রাখবে, গর্ভযন্ত্র বলা হয়। আচ্ছা, এই যে পেছনের দিকে বা ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যে 3টা নিউক্লিয়াস আছে, সেই 3টা নিউক্লিয়াস তৈরি করে প্রতিপাদ কোষ। 3টা কোষ গঠন করে যেগুলিকে বলা হচ্ছে প্রতিপাদ কোষ। এবার দেখো মাঝখানে দুটো নিউক্লিয়াস আছে, এই দুটো নিউক্লিয়াসকে পোলার নিউক্লিয়াস বলা হয়। এই পোলার নিউক্লিয়াস দুটি যুক্ত হয়ে একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় নিউক্লিয়াস গঠন করে, অর্থাৎ এই নিউক্লিয়াসটি হলো ডুয়েল বা ডিপ্লয়েড প্রকৃতির। দুটো হ্যাপ্লয়েড যোগ হয়ে গেছে, ডিপ্লয়েড হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে নির্মিত নিউক্লিয়াস। এটা হলো নির্মিত নিউক্লিয়াস, এটা ডিপ্লয়েড। তাহলে এই দাঁড়ালো যে টোটাল এটা হচ্ছে একটা ডিম্বথলি বা একে ভ্রূণস্থলী বলা হচ্ছে। সেই ভ্রূণস্থলীর মধ্যে ডিম্বক রন্ধ্রের দিকে ডিম্বাণু আর দুটি সহকারী কোষ, পেছনের দিকে 3টি প্রতিপাদ কোষ, মাঝখানে নির্মিত নিউক্লিয়াস। এবার দেখো এখান থেকে পরাগ রেণু আছে, এই যে পরাগ রেণু আছে, এবার সেই রেণু গিয়ে পড়বে কোথায় না গর্ভাশয়ে, গর্ভমুণ্ডে। এবার দেখো এই গর্ভমুণ্ডে অন্য ফুল থেকে আসতে পারে, সেই ফুল থেকে আসতে পারে, সেই গাছে অন্য ফুল থেকে আসতে পারে, এগুলো আমরা আগে পড়েছি। এবার দেখো এই যে রেণুগুলোর একটা গঠন দেখে নিই। একটা রেণু তার আবরণ থাকে এবং এগুলো হচ্ছে রেণু রন্ধ্র, আর এখানে দুটো নিউক্লিয়াস থাকে। কি কি থাকে? একটা হলো নালিকা নিউক্লিয়াস, আর একটা হলো পুংজনন নিউক্লিয়াস। পুংজনন নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস। এবার দেখি এখানে একটা রেণু পতিত হলো, তাহলে এখানেও দুটো নিউক্লিয়াস আছে। এরপর এই পতিত হওয়ার পর, গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর গর্ভমুণ্ড থেকে কিছু রস বা নিঃসরণ পদার্থ শোষণ করে, সাধারণত শুক্র জাতীয় পদার্থ শোষণ করে এখানে শোষণ করে এই রেণু রন্ধ্র দিয়ে একটা নালীর মতো মানে বেরোয়, বা অঙ্কুর যেরকম বেরোয় সেরকম একটা অঙ্কুর বেরোয়, যেটা গর্ভদণ্ড দিয়ে নিচের দিকে বা ডিম্বাশয়ের দিকে অগ্রসর হতে থাকে। এবার এই নালীর মধ্য দিয়ে এখানে যে দুটো নিউক্লিয়াস রেখেছিলাম এইরকম নিচের দিকে আসতে থাকে।
এবার এই নিউক্লিয়াস গুলো কি নিউক্লিয়াস না, প্রথমে আছে নালিকা নিউক্লিয়াস, তারপরে আছে পুংজনন নিউক্লিয়াস। আমি যদি এখানে দেখে দিই তাহলে এটা হবে, প্রথমে যেটা আছে সেটা হলো নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস আমি শর্টে লিখছি, আর এটা হলো পুংজনন নিউক্লিয়াস। পরে যেটা আসছে এইভাবে সময় যত যায় তত কিন্তু এই নালীটা পরপর গর্ভদণ্ডের মধ্য দিয়ে গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়, গর্ভাশয়ের দিকে অগ্রসর হয়, শেষ পর্যন্ত ডিম্বগ্রন্থে পৌঁছায়। এবার এখানে পৌঁছালেও দেখা যাচ্ছে কি যে প্রথমে যেরকম সামনে ছিল নালিকা নিউক্লিয়াস এরকম আছে, পরে পুংজনন নিউক্লিয়াস আছে। এই পুংজনন নিউক্লিয়াস এটা কি হবে না, ডিম্বথলির মধ্যে ঢোকার আগে দুটি ভাগে আবার বিভাজিত হয়ে যাবে, দুটি পুংজনন কোষ উৎপন্ন করবে, দুটি পুংজনন নিউক্লিয়াস উৎপন্ন করবে। এবার দুটো পুংজনন নিউক্লিয়াস আছে আর সামনে নালিকা নিউক্লিয়াস। এই নালিকা নিউক্লিয়াসটি কি করবে, এইখানে কিন্তু একটা পথ সৃষ্টি করবে, ভ্রূণস্থলিতে ঢোকার একটা পথ, আর সঙ্গে সঙ্গে একটা সহকারী কোষ ধ্বংস করবে, তারপরে কিন্তু সেই নালিকা নিউক্লিয়াস অবলুপ্ত হয়ে যাবে। এরপর কি হবে না, এই যে দুটি পুংজনন কোষ আছে, একটা পুংজনন কোষ এসে এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে যায়, আর একটা পুংজনন কোষ এসে নির্মিত নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে এখানে যে নির্মিত নিউক্লিয়াসটি ছিল তাহলে তার সঙ্গে আরো একটা হ্যাপ্লয়েড কোষ যুক্ত হলো, তাহলে হয়ে গেল এটা 3N। আর এখানে যে ডিম্বাণু আমি লিখেছিলাম, এখানে পয়েন্ট লিখতে হবে, এটা ছিল ডিম্বাণু, ছিল N, তার সঙ্গে আবার একটা N যুক্ত হলো, হয়ে গেল 2N, আর এটাকে বলা হচ্ছে জাইগোট, জাইগোট গঠন করবে। এবার দেখি এই জাইগোট যেটা গঠিত হলো সেটাই কিন্তু পরবর্তীকালে ভ্রূণ গঠিত হলো। আমরা যদি বীজের প্রত্যেক যে কোনো ছোলা বীজ যদি তোমরা দেখো, দেখবে অগ্রভাগে একটা মানে ছোট কোষপুঞ্জ, পুঞ্জাকারে কিছু কোষ আছে, সেটাকে বলা হচ্ছে ভ্রূণ, যেটা জাইগোট পরবর্তীকালে ভ্রূণ গঠন করে। আর এই যে নির্মিত নিউক্লিয়াস যেটা থেকে 3N হয়ে গেল, এটা উৎপন্ন করে শস্য। এবার শস্য থাকে তো শস্যল উদ্ভিদের ক্ষেত্রে, যদি শস্য না থাকে, যদি শস্যল উদ্ভিদ না হয়, তাহলে এখানে কিন্তু এই দ্বিতীয় নিউক্লিয়াসটা নিষিক্ত করলেও আর কোনো শস্য উৎপন্ন হয় না। এবার দেখো এই যে এখানে ভ্রূণ স্থলিতে পরাগনালী ঢুকলো কোন দিক দিয়ে, ডিম্বগ্রন্থ দিয়ে। ডিম্বগ্রন্থ দিয়ে নাও ঢুকতে পারে, কোন দিয়ে ঢুকবে তাহলে, তাহলে এই নালীটা যদি এইরকম ঘুরে এসে ডিম্ব মূল দ্বারা যুক্ত, তাহলে ওই ধরনের ফুলকে বলা হয় চ্যালাজোগ্যামি। এইটা একটা আরটা মনে রাখবে, চ্যালাজোগ্যামি। যদি ডিম্ব রন্ধ্র দিয়ে পরাগনালী না ঢুকে, যদি ডিম্ব মূল দিয়ে ঢুকে, তারপরে যদি প্রাচীর ভেদ করে ঢোকে, মানে মূল দিয়েও নয় ডিম্বগ্রন্থ দিয়ে, যদি প্রাচীর ভেদ করে পরাগনালী ঢোকে তাকে বলা হয় মেসোগ্যামি, মনে রাখবে মেসোগ্যামি। আর ডিম্বগ্রন্থ যে আমি লিখেছি সেটা হলো পোরোগ্যামি। এই তিনটা টার্ম তোমরা মনে রাখবে। এবার পরবর্তীকালে কোনটা কি উৎপন্ন হবে তাহলে আরেকবার দেখে নিই। ডিম্বাণু জাইগোট হয়েছে নিষেকের পর, সেখান থেকে হবে ভ্রূণ, সেখান থেকে বীজ থেকে নতুন চারাগাছ তৈরি হতে পারে। তারপরে দেখো নির্মিত নিউক্লিয়াস, সেখান থেকে হয়েছে শস্য, সেখান থেকে শস্য উৎপন্ন হয়। এই টোটাল ডিম্বকটি বা যেটাকে বলা হচ্ছে ভ্রূণস্থলী, সেটা বীজে পরিণত হয়। আর এই যে ডিম্বক ত্বক যেগুলো অন্তত বহিঃত্বকে লিখেছিলাম, সেগুলো বীজত্বকে পরিণত হয়। এবং টোটাল যে গর্ভাশয়টা বা ডিম্বাশয়টা, এটা ফলে পরিণত হয়। এবার আমরা এই টোটাল ঘটনাটা একটু ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। দেখো এবার ভিডিওটা। Once landed, it begins to germinate. The tube cell forms a long structure down the style and into the ovary.
The generative cell travels behind the tube cell nucleus. Once near the ovary, it divides by mitosis to produce 2 haploid sperm cells. The pollen tube reaches the micropyle and releases the sperm cells into the embryo sac. One of the 2 sperm cells fertilizes the egg cell. This produces a diploid zygote, which will become the embryo. The other sperm cell moves up and fuses with both of the central nuclei, forming a triploid cell. This unusual triploid cell develops into an আশা করি তোমরা সবাই বুঝতে পারলে। আজকে এই পর্যন্ত। পরের ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আসবো।